স্বাগত জানাচ্ছি স্টার কৃষিতে। সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। কৃষির সম্ভাবনা, উৎপাদন এবং তার সমস্যা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। দর্শক, কৃষি প্রধান বাংলাদেশ এবং এই কৃষির উৎপাদনকে ত্বরান্বিত করে বীজ, সেচ এবং কীটনাশক। অত্যন্ত দুঃখের বিষয় যে স্বাধীনতার এত বছর পরও আমরা কীটনাশক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারিনি, যে কারণে আমদানি নির্ভরই থেকে গেছে বাংলাদেশ কীটনাশক উৎপাদনের ক্ষেত্রে। এবং এই কীটনাশকের চাহিদা পূরণের ক্ষেত্রে আমদানি নির্ভরতার কারণেই আমাদের এই কীটনাশকের দাম কিন্তু বেড়ে যায়। কীটনাশকের দাম বাংলাদেশে কেন বাড়ে সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি KSM মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত স্টার কৃষিতে। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানার জন্য স্টার নিউজকে ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছ থেকে শুরুতে জেনে নিতে চাইবো, এই যে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য তো কীটনাশক অত্যাবশ্যকীয় একটা উপাদান, এইটা আসলে বাংলাদেশে এটার বাজারটা কত বড়? বাংলাদেশে কীটনাশক গত 25 সালে প্রায় $5 মিলিয়ন ডলারে আমদানি হয়েছে, যার টাকায় আমদানি মূল্য প্রায় 6,000 কোটি টাকা। আর এখান থেকে আপনার কৃষক পর্যায়ে এটা হয়তো 15,000 কোটি টাকা কৃষক পর্যায়ের বিক্রয় মূল্য হবে। তো আর যদি 1 লক্ষ মেট্রিক টনের মতো আপনার গত বছরে আমদানি হয়েছে। এর মধ্যে শুধু সালফার নামে একটি মাকড়নাশক আছে, সেটাই প্রায় 60,000 মেট্রিক টন আমদানি হয়। আর 40,000 মেট্রিক টন বিভিন্ন কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, এই মিলে প্রায় 1 লক্ষ মেট্রিক টন আমাদের গত বছর আমদানি হয়েছে। তো জনাব মুস্তাফিজুর রহমান, এই আপনি যা বললেন, মোটামুটি বিপুল পরিমাণ টাকা আমাদের এই আমদানি করতে চলে যাচ্ছে। তো এই কোন কোন দেশ থেকে আমরা আমদানি করি এবং এই আমদানির কি পুরোটাই কি আমরা আমদানি করি নাকি আমরা কিছু উৎপাদনও করি? আমরা কিছু উৎপাদন করি, প্রায় 7-8% আমরা উৎপাদন করি, আর বাকি পুরোটাই আমরা 90 ভাগের ওপরে প্রায় 90-92% আমরা আমদানি করে আনতে হচ্ছে। এত বিপুল পরিমাণ অংশ আমাদেরকে আমদানি করতে হয়, কারণটা কি আসলে? দেখুন, কোন পণ্য আমাদের দেশে শিল্পের প্রণোদনা দিয়ে বা শিল্পকে আকর্ষণীয় করে দিয়ে কোনটা সরকার অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে, তার উপর নির্ভর করে যে ব্যবসায়ী যারা সেখানে বিনিয়োগ করবে কি করবে না। এটা যেহেতু সরকার উৎপাদনের বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ বিবেচনায় নেয় নাই বলেই এর আইন এবং বিধিতে কিছু অসুবিধা আছে, আবার আইন এবং বিধিতে প্রাপ্য কিছু সুবিধাও আবার উৎপাদনকারীরা পায় না। ফলে এটা আমদানি করাটাই সহজ করে দেওয়া হয়েছে। ফলে এই জিনিস আমরা আমদানি নির্ভর রয়ে গেছি, কিন্তু এটা উৎপাদন করা খুবই সহজ। এই প্রযুক্তিটা আমাদের যেমন ঔষধ শিল্প, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও 80-র দশকে ঠিক এই অবস্থা ছিল। 90 ভাগ আমদানি হতো আর 10 ভাগ এখানে উৎপাদন করত। সেটা এখন 1982 সালের দিকে সরকার এটাকে অগ্রাধিকার খাত হিসেবে তার আইনের পরিবর্তন, যেটা ড্রাগ পলিসি যেটা করার কারণে আমাদের দেশে এখন প্রায় 287টি কোম্পানি উৎপাদনের লাইসেন্স পেয়েছে, আর আমদানিকারকের সংখ্যা হাতে গোনা কয়েকজন। আর এখানে অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে আপনার সরকার 22 জনকে উৎপাদনের লাইসেন্স দিয়েছে, হয়তো এর সাথে নতুন আরও 4-5টা কোম্পানি যোগ হতে পারে। আর আমদানি করার লাইসেন্স পেয়েছে 1340 জন। এই যে আপনি যদি এই লাইসেন্সের পরিসংখ্যান দেখেই যদি চিন্তা করেন যে বাংলাদেশের মতো একটি দেশে 1340 জন আমদানিকারক, যেটা চায়না এবং ইন্ডিয়াতে 2 দেশ মিলে তো ধরেন প্রায় 300 কোটি মানুষ, সেই দেশেও কিন্তু আপনার এতগুলো আমদানিকারক নাই। তাহলে আমাদের সরকারের বোঝার ভুল হতে পারে, অগ্রাধিকার খাত চিহ্নিত না করে এটাকে দৃষ্টির আড়ালে চলে গেছে, ফলে এখানে আমদানিকারকরা একটি অবস্থা তৈরি করেছে। এর সাথে বহুজাতিক কোম্পানি যারা
তারা শুধু এলডিসি গ্র্যাজুয়েশন পর্যন্ত অপেক্ষা করতেছে। যখনই এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে তখন এই যে সমস্ত 1200-1300 কোম্পানি যারা আমদানি করছে, এরা সবাই মিলে হয়তো 10% 20% বাজার তাদের হাতে থাকবে। সমস্ত বাজারটা চলে যাবে বহুজাতিক কোম্পানির প্যাটেন্ট প্রোডাক্টের আওতায়। এবং আপনি জানেন যে বাংলাদেশ যেহেতু এলডিসি কান্ট্রি, আমরা এই সুযোগটা বহুবার মিস করেছি। এখনও সেই সুযোগ আছে। যদি আমরা এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের প্রাপ্য সুবিধা হলো প্যাটেন্ট প্রোডাক্ট আমরা এখানে উৎপাদন করব। দরকার হলে তার কাঁচামাল N-1 অথবা N-2 2-3 স্টেপ পরের কাঁচামাল আমরা নিয়ে এসে এখানে কাঁচামাল প্রক্রিয়া করে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট তৈরি করে আমরা এর মূল্য প্রায় 50% কমানো সম্ভব। এবং এখান থেকেই এটা কিন্তু সারা পৃথিবীতে যদি আপনি সঠিক বিজ্ঞান যদি ঠিক থাকে আর যদি আর মূল্য সুবিধা থাকে, তাহলে আমরাই তো এখান থেকে বিদেশে রপ্তানি করব। ফার্মার ক্ষেত্রে কেন হলো, আমেরিকানরা বাংলাদেশ থেকে হার্টের ঔষধ কিনে নিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ইউকে উন্নত দেশেরা বাংলাদেশের উৎপাদিত ঔষধের ওপর তারা আস্থা রাখতে পেরেছে। আর অ্যাগ্রোকেমিক্যালসের কাঁচামাল উৎপাদন এবং অ্যাগ্রোকেমিক্যালসের ফর্মুলেশন এগুলো অতি সাধারণ। আমাদের দেশে হাজার হাজার কৃষি বিজ্ঞানী আছে, আমাদের দেশে হাজার হাজার প্রকৌশলী আছে, রসায়নবিদ আছে, এবং এশিয়ার মধ্যে সবচেয়ে কম শ্রমের মূল্য বাংলাদেশে। আমরা এই শ্রমশক্তিকে কাজে লাগিয়ে সরকার যদি এটাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে, তাহলে আমি বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মানিত উপদেষ্টা এবং আপনার কৃষি উপদেষ্টা, যে সমস্ত উপদেষ্টা ছিলেন, অর্থ উপদেষ্টা, প্রত্যেকের কাছেই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গিয়েছি এবং তারা একমত হয়েছে যে এখানে কিছু শুল্ক বাধা এবং কিছু অশুল্ক বাধা এবং মন্ত্রণালয়ের মধ্যে দুর্বল সমন্বয়ের কারণে আপনার এই জিনিসটা, সাধারণ জিনিসটা আপনার আমদানি নির্ভর করে রাখা হয়েছে। ফলে হচ্ছে কি, আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। কোনো মান নিয়ন্ত্রণ ছাড়া আমদানি করে নিয়ে আসতেছে। যারা আমদানি করছে তাদের নিজস্ব কোনো ল্যাবরেটরি নাই। চট্টগ্রাম পোর্টে এগুলো যে টেস্ট হয়ে যে ভেতরে ঢুকবে সেটা হচ্ছে না। ফলে একজন যা বলছে তার আমদানির সঙ্গে তার ব্যত্যয় ঘটছে। এর মধ্য দিয়ে আমাদের কিন্তু কৃষকের যে ফসল উৎপাদনের খরচ তারা বেড়ে যাচ্ছে এবং পরিবেশ এবং মানব স্বাস্থ্যর প্রতি একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে। এটা সহজ সমাধান হলো, আমাদের কিছু শুল্ক বাধা আছে। যেমন ধরুন, কাঁচামাল যখন আমরা আমদানি করি, সেই কাঁচামালের যে সমস্ত উপকরণ দিয়ে একটি কীটনাশক তৈরি হয়, সেটা আপনার তার উপর ভ্যাট বসানো হয়েছে, কাস্টম ডিউটি বসানো হয়েছে, তারপরে আপনার ডেভেলপমেন্ট চার্জ ইত্যাদি দিয়ে 58% পর্যন্ত আপনার এখানে শুল্ক রাখা হয়েছে। আপনি বোধহয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের কথা বলছিলেন, জি, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা বাইরে থেকে আনা হয় এবং সেটার শুল্ক খুব সম্ভবত 30 থেকে 58% পর্যন্ত, যেটা ওষুধের ক্ষেত্রে খুব সম্ভবত 0 থেকে 10% মধ্যে সীমাবদ্ধ। অবশ্যই এখানে আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা সক্রিয় উপাদান, এটা তো আপনার পরিমাণে খুবই কম লাগে, কিন্তু ন্যারেটিভটা, বর্ণনাটা এমন সুন্দর করে দেয়া হয়েছে যে কাঁচামালের ওপরে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের ওপরে আমরা 0% শুল্ক রেখেছি। কিন্তু একটা কীটনাশক বানাতে 10 থেকে 12টা কৃষি উপকরণ লাগে, রাসায়নিক উপকরণ লাগে। আপনি যদি একটাতে আপনি 0 করেন আর বাকি 9টাতে যদি আপনি 58% করেন, 30% করেন, 40% করেন, তো গড়ে এসে আপনার এটা অবশ্যই আমদানিকারকের চেয়ে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে। অথচ ওই একই জিনিস যারা আমদানি করে নিয়ে আসছে তাদেরকে আপনি সুযোগ সুবিধা দিয়ে দিন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশে উৎপাদন করলে আমাদের খরচ বেশি পড়ে যায়, সে কারণে দেশের উৎপাদকরা এই ক্ষেত্রে ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে না, বরঞ্চ বাইরে থেকে আমদানি করলে সহজে তারা পেয়ে যাচ্ছে, মানে অল্প ইনভেস্টমেন্টে তারা অনেক পরিমাণ লাভের মুখ দেখতে পাচ্ছে, যে বিধায় তারা ওই আমদানির ওপর, যারা আমদানিকারক তাদের তো ধরেন এখানে বিনিয়োগ নাই, তার তো ধরেন কোনো মেশিনের প্রয়োজন হচ্ছে, কোনো প্রক্রিয়াকরণের কোনো মেশিন লাগছে না, ল্যাবরেটরি লাগতেছে না, দক্ষ জনবল লাগতেছে না। আর আমরা যারা উৎপাদন করি, উৎপাদনকারীকে অবশ্যই লাভজনক হবে, অনেক কম খরচ হবে, কমপক্ষে 30 থেকে 40%। আমরা যদি উৎপাদনের সরকার যদি সমান সুবিধা দেয়, বৈষম্য যদি না রাখে, তাহলে কিন্তু উৎপাদনে আমাদের প্রায় 30% খরচ কম হবে কমপক্ষে।
আচ্ছা, তাহলে বিভিন্ন সময় কথা ওঠে যে বাংলাদেশে উৎপাদন মানে এই সমস্ত ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে আমরা কি দক্ষ জনবল বা আমাদের ওরকম ল্যাব কি আমাদের পর্যাপ্ত আছে এখন এই মুহূর্তে? হ্যাঁ, এটা আপনি যখনই আমি উৎপাদন করব, এটা তো একটা বিজ্ঞানসম্মত পণ্য। আপনি একই জিনিস বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতেছেন, ল্যাবরেটরিতে টেস্ট করলে যা পাবেন এখানে উৎপাদন করলেও তাই পাবেন। কিন্তু উৎপাদনে এখানে আমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এখানে কৃষক কম মূল্যে ক্রয় করতে পারবে এবং একটা স্বয়ংসম্পূর্ণ শিল্প গড়ে উঠবে এবং এখান থেকে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। উৎপাদন কারখানা তৈরি হওয়ার ক্ষেত্রে মানে বাধাটা কোন জায়গায়, সরকারি পর্যায়ে নাকি এর মধ্যে ইতিমধ্যে যারা বহুজাতিক কোম্পানিগুলো আছেন মানে তারা বিভিন্ন সময় নিরুৎসাহিত করেন, মানে কোন জায়গাটা মানে প্রধান? আমাদের কথা হলো বহুজাতিক কোম্পানি হোক, দেশীয় কোম্পানি হোক, উৎপাদনকারী হোক, আমদানিকারক হোক, এটা নীতি বিধি বিধানগুলো সুস্পষ্ট থাকতে হবে। একজনকে বৈষম্য করে আর একজনকে বাড়তি সুবিধা দেওয়া এটা রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর নয়। রাষ্ট্রকে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার জন্য নীতি সহায়তা থাকতে হবে। যিনি আমদানিকারক আছেন তিনিও একসময় উৎপাদনকারীতে পরিণত হবে। কিন্তু আপনি যদি উৎপাদনকারীকে যদি শুল্ক বাধা দেন, আরও অন্য অন্য অশুল্ক বাধা দিয়ে যদি এখানে উৎপাদন ব্যাহত করেন, তাহলে যিনি আমদানিকারক তিনি তো কম পুঁজি খাটিয়ে তিনি এখানে বিনিয়োগ ছাড়াই এখানে মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করবে। এটা হওয়া উচিত না। রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করা, রাষ্ট্রকে সম্পদশালী করা, রাষ্ট্রকে ক্ষমতাবান করা। যদি সম্পদশালী করতে চান তাহলে উৎপাদনমুখী শিল্পের দিকে যেতে হবে। যদি আপনার ক্ষমতাবান করতে চান তাহলে প্রযুক্তি নির্ভর টেকনোলজিকে এখানে গবেষণায় জোর দিতে হবে। যখনই আপনি আমদানিকারককে উৎসাহিত করবেন ফলে এখানে উৎপাদনকারীরা এখানে বিনিয়োগ করতে আসবে না। এটাই হলো সরকারের দেখার বিষয়। এখন নতুন সরকার আসছে, আমার মনে হয় ইতিমধ্যেই আমরা যে সমস্ত মন্ত্রী মহোদয় বিভিন্ন দপ্তর পেয়েছেন তাদের এই সঙ্গে আমরা দেখা করব। দেখা করলে বিষয়গুলো হয়ে আছে, শুধু প্রজ্ঞাপন জারি হবে। আশা করি যেগুলো শুল্ক এবং অশুল্ক যেগুলো বাধা আছে এগুলো দূর করে আমাদের দেশে একটি স্বয়ংসম্পূর্ণ অ্যাগ্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং এখানে বিপুল মানুষের কর্মসুযোগ সৃষ্টি হবে। পরিবেশ এবং মানসম্মত এগুলো কীটনাশক আমরা দেশে উৎপাদন করব। আমরা ইতিমধ্যেই করছি তো, ন্যাশনাল এগ্রিকেয়ার আমরা যেগুলো কীটনাশক এখানে উৎপাদন করছি, আগাছানাশক যেগুলো উৎপাদন করছি, আমাদের তো 3 শিফটে ফ্যাক্টরি চালাতে হচ্ছে। এগুলোর চাহিদা আপনি বাজার নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। যদি কৃষক আপনার ভালো ফল পায় তাহলে কৃষক তো আবার কিনবে। এটা তো খুবই এবং সমীকরণ। যদি মানে মোটা দাগে সুবিধার কথা বলি, আপনি শুরু থেকে বলছিলেন যে প্রায় 15,000 কোটি টাকার একটা বাজার বাংলাদেশে রয়েছে। যদি দেশে উৎপাদন হয় তাহলে কি পরিমাণ অর্থ আমাদের সাশ্রয় হবে বলে আপনি যদি এই মুহূর্তে যদি আপনি শুল্ক বাধা দূর করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4,000 কোটি টাকার আমাদের আমদানি খরচ কমে যাবে। মানে আমাদের যে সমস্ত পানি ভরে নিয়ে এসে জাহাজ ভর্তি করে পানি নিয়ে আসতেছি, জাহাজ ভর্তি করে জাইলিন নিয়ে আসতেছি, যেগুলো আপনি এখানেই সম্ভব, আপনি কেন এগুলো পরিবহন খরচ দিয়ে এগুলো নিয়ে আসছেন? এখানে আমাদের প্রায় 4,000 কোটি টাকা শুধু আমদানি ব্যয় কমানো সম্ভব এবং কৃষক পর্যায়েও প্রায় 4,000 কোটি টাকার আপনার কৃষকের ব্যয় সাশ্রয়ী হবে। জাতীয়ভাবে এটা 4,000 কোটি টাকার কৃষককে কম পরিমাণে বালাইনাশক মূল্য পরিশোধ করতে হবে। নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা বিষয়টাতে নজর দেবেন এবং আমরা দেশেই উৎপাদনমুখী কীটনাশক ব্যবস্থাপনা নিশ্চয়ই শিগগিরই আমরা দেখতে পাবো। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব, আরও বিষয়ে জানার আছে আপনার কাছ থেকে। তো আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন স্টার কৃষি, ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার কৃষি। জনাব মুস্তাফিজুর রহমান, আমরা আলোচনায় ছিলাম যে কীটনাশক উৎপাদনে বিভিন্ন জায়গায় নীতি সহায়তার ঘাটতি রয়েছে এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানির আধিপত্য রয়েছে। আমরা দেশীয় যে উৎপাদন করছে যে প্রতিষ্ঠানগুলো এবং বিদেশি যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের নীতির ক্ষেত্রে সরকারের কোন কোন জায়গায় মানে পার্থক্য আছে? ধন্যবাদ। দেখুন, বহুজাতিক কোম্পানিকে আমন্ত্রণ জানাতে হবে। তারা সারা পৃথিবীতে ব্যবসা করবে, তাদের গবেষণা আছে, নতুন নতুন পণ্য আমাদের দেশে ঢুকবে, কিন্তু নীতিগত বৈষম্য থাকলে পরে আপনার দেশীয় শিল্প উদ্যোক্তারা এখানে বিনিয়োগে তারা নিরুৎসাহিত হবে। যেমন ধরুন, একটা বিদেশি কোম্পানি তারা কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট দ্বারা সে পৃথিবীর যে কোনো দেশ থেকে
সে তার কাঁচামাল অথবা ফিনিশড পণ্য আমদানি করতে পারে। কিন্তু আপনি দেশীয় কোম্পানি, আমরা যারা উৎপাদনকারী আছি, আমরা যদি তার সোর্স মানে কোথা থেকে আমি কাঁচামাল কিনবো এটা এমনভাবে নির্দিষ্টকরণ করে রেখেছে, এগুলো আপনার মন্ত্রণালয় এবং অধিদপ্তর পরিদপ্তরের লোকেরা তাদের সুবিধার জন্য এগুলো করে রাখছে। এটা কোনো কৃষকের সুবিধা হচ্ছে না, আমাদের দেশের সুবিধা হচ্ছে না, উৎপাদনকারীদের সুবিধা হচ্ছে না। তারা বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে এবং দেশীয় কোম্পানির ক্ষেত্রে উৎপাদনকারীদের সাথে একটা বিরাট বৈষম্য সৃষ্টি করে রাখেছে। শুল্কের বাধা তো একটা আছেই, তারপরে বন্দর থেকে মাল খালাস করতে আপনি অহেতুক আপনার অধিদপ্তরের লোকেরা ফ্যাক্টরি ভিজিট করতে যায়, তিনি যে কোনো সময় ফ্যাক্টরি ভিজিট করতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু চট্টগ্রাম বন্দরে আপনার পণ্য খালাস করার সময় আপনি হলো ফ্যাক্টরি ভিজিট করতে যাবেন, আমার প্রোডাক্ট চিটাগাং বন্দরে আছে আর আপনি আমার ফ্যাক্টরিতে কেন যাবেন? আপনার আমাদের সময় নষ্ট। তো পণ্যের মান নিয়ন্ত্রণ বা পরিবেশ দেখা, এটা তো নিয়মিত একটা তাদের, সেটা যে কোনো সময় যেতে পারে, কিন্তু বন্দরের মাল খালাস করার জন্য আপনার ফ্যাক্টরিতে যেতে হবে, একটা এনওসি নিতে হবে, এটা কিন্তু বিধিসম্মত না। এটা আপনার আইন বিধির বাহিরে এগুলো আপনারা ধরে রাখছেন। এই ধরনের আপনার অনেকগুলো বাধা বিপত্তি আছে উৎপাদনকারীদের জন্য। এটাকে অনতিবিলম্বে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এখানে আইন এবং বিধিতে সুস্পষ্ট প্রাপ্য সুবিধাটাও আপনার দেশীয় উৎপাদনকারীরা পাচ্ছে না। আমাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার দরকার নেই, আমাদের যেটা ন্যায্য প্রাপ্য। আমরা এলডিসি কান্ট্রি, আমরা প্যাটেন্ট প্রোডাক্ট, এখানে আমরা লাইসেন্স পাইতে পারি। আমার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি আমাকে লাইসেন্স দেবেন, আমদানি লাইসেন্স দেবেন। কিন্তু আপনি ঔষধের ক্ষেত্রে আমরা এই সুবিধা নিয়েছি, কিন্তু অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে আপনার সরকারি আইন বিধিতে সুবিধা থাকার পরেও আপনি একটা কমিটি এটাকে বাধা দিয়ে রাখছেন। মানে আমি ওষুধ কোম্পানির বিভিন্ন ওষুধ আমি ওই প্যাটেন্ট দেশে এনে দেশে উৎপাদন করতে পারছি অবশ্যই, এবং কীটনাশকের সেই প্যাটেন্টটা আমরা পাচ্ছি না। আমাদের আইনে কিন্তু আছে, আমরা প্রাপ্য, এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পাইতে পারি, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা পাবো না। আচ্ছা, এছাড়া পেটেন্টের ইস্যুটা ছাড়া আমাদের কি কোনো মানে সরকারের কাছ থেকে ঋণ সহায়তা বা প্রণোদনা এই সমস্ত বিষয়ে কীটনাশক উৎপাদনের ক্ষেত্রে? আমাদের প্রণোদনার প্রয়োজন নাই, আমাদের রপ্তানিতে প্রণোদনা দেওয়া যেতে পারে, কিন্তু উৎপাদনের যেগুলো বাধা, 5টা বাধা আছে। একটা হলো আমরা কাঁচামাল নির্দিষ্ট সোর্স থেকে আনার জন্য বাধ্য করা হয়েছে, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। আইন মন্ত্রণালয় সুস্পষ্ট সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়কে, এবং আমাদের আইনে এবং বিধিতে কোথাও বাধা নাই। এটাকে অহেতুক এটা বিড়ম্বনা সৃষ্টি করা হয়েছে। এটা সোর্সের ক্ষেত্রে সুনির্দিষ্ট করে বলেন। আমি যতদূর জানি যে কাঁচামালগুলো আনা হয় যুক্তরাষ্ট্র, চীন, ভারত, বেশ কয়েকটা, খুব বেশি দেশ না, এই কয়েকটা দেশ। এটা মূলত আসে আপনার চায়না এবং ইন্ডিয়া থেকে। আমরা মানে নির্দিষ্ট হয়ে আছি কোন জায়গাটাতে? আমরা চায়না এবং ইন্ডিয়াতে আমরা নির্দিষ্ট হয়ে আছি। মানে আমরা যদি আমার কোনো ইনগ্রেডিয়েন্ট আমি সহজে পাই যুক্তরাষ্ট্রে, আমি ওই সমস্ত জায়গা থেকে আনতে পারি না। চায়নাতে তো ধরেন আপনার অনেক কোম্পানি আছে, আপনি যদি একটা কোম্পানিকে নির্দিষ্ট করে দেন তাহলে তো আপনি ও যে দাম চাবে আপনি ওই দামেই কিনতে হবে। আচ্ছা, আমি মানে ওই দেশ থেকে আনতে পারবো, কিন্তু সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকেই নিতে হবে এরকম একটা? হ্যাঁ, এটা আইন বিধিতে কোথাও নাই। এটা কিন্তু আপনার পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি এটা করেছে, অথচ মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। আইন মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে, কৃষি মন্ত্রণালয় তারাও নির্দেশনা দিয়েছে, এবং বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। আন্তঃ মন্ত্রণালয় মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এটা একটা নেক্সাস, আমদানিকারকদের একটা সিন্ডিকেট, এর সাথে আরও কিছু দেশি বিদেশি এবং সরকারি বেসরকারি মিলে এটা একটা সিন্ডিকেশনের মাধ্যমে এই ব্যবসাটা আমাদের দেশে উৎপাদনে বাধাগ্রস্ত করছে। আচ্ছা, তাহলে মানে আমরা সমস্যাগুলো কোথায় হচ্ছে আমরা জানতে পারলাম, এবং আমরা সেটাও জানলাম যে আমাদের যদি দেশীয় উৎপাদনটাকে আমরা বৃদ্ধি করতে পারি বা একটা স্বাভাবিক মাত্রায় আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের আমদানি নির্ভরতাটাও কমবে। আর কীটনাশকের দাম যে কারণে বাড়ছে সেটাও মোটামুটি আমরা বুঝে গেলাম যে এতগুলো জটিলতা থাকার কারণে তখন গিয়ে আবার কীটনাশকের দামটা বেড়ে যায়। তো সেই আমদানি করে আপনি তো দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না, এখানে উৎপাদন করতে হবে, তখন স্বয়ংসম্পূর্ণ একটি শিল্প হবে, উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী। দেশের চাহিদা মিটিয়ে আমরা বহির্বিশ্বে রপ্তানি করব।
ঠিক তাই, নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে সুদৃষ্টি দেবেন এবং যেই জায়গাগুলোতে উৎপাদক তৈরি হতে বা উৎপাদন করতে কীটনাশক উৎপাদনের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়টাতে দেখবেন। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং স্টার নিউজকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেশের স্বার্থে, কৃষকের স্বার্থে আমি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা করেছি, সেগুলো আমার জানার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে কৃষির উৎপাদন বৃদ্ধিতে যে কীটনাশক সেটার দাম কেন বেড়ে যায়, এ বিষয়ে নিশ্চয়ই যারা কর্তা ব্যক্তি আছেন তারা সুদৃষ্টি দেবেন এই খাতে এবং বাংলাদেশের কৃষির উন্নয়ন হবে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।